নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের তৃতীয় এপিসোড। আর আজকের আমাদের সাথে আছে বড় বড় হেক্কার সব টুইন ব্রাদার্স। তা কে রাজ কে রুদ্র, একটু বল। আমি রুদ্র। আমি রাজ। তো কে বড় কে ছোট? আমি বড় আর আমি সেই ছোট। কতদিনের ছোট বড় বা কত খুনের ছোট বড়? আমরা 2 মিনিটের ছোট বড়। বড় ছোট হিসাবে দাদা ভাই সেই সম্মানটা করিস দুজনকে? একদমই করে না। এটা ভারী মুশকিল সমস্যার একটা প্রশ্ন। দাদা তো বলি, সম্মান রাখার জন্য বলি, কিন্তু দাদার মতন দেখি না। বন্ধু হয়, আমরা সেম এজ বলে বন্ধুত্বটা বেশি। দাদা অতটা মানি না। ওই যেটা বললো, দাদা হিসেবে দেখে না, বন্ধু হিসেবে সব কিছুই বলে। কিছু জিনিস দাদা হিসেবে লুকিয়ে যায়, আর এরকমই ভালো বন্ধু। বন্ধুত্ব ভালো। আর এমনি তোদের ব্যাপারে একটু বল। বড়কে দিয়ে আগে শুরু করি। বড়, আমি রাজকিশোর। আমি এখন হসপিটাল ম্যানেজমেন্টে ফাইনাল ইয়ারে পড়ছি। রিসেন্টলি আমি মেডিকা সুপার স্পেশালিটিতে একটা ইন্টার্নশিপে আছি 3 মাসের। এইরকমই। আর ফটোগ্রাফি করতে ভালো লাগে, গিটার বাজাই মাঝে মাঝে। আশিসদার দোকানেই বেশি সময়টা আমরা গান বাজনা করি। ব্যান্ড করার পরিকল্পনা আছে, সেটাও আশিসদাকে নিয়েই। এই আর কি। ছোট বল, মন খুলে বল। আমি রুদ্রকিশোর দাস। আমি মিউজিক খুব ভালোবাসি। আমি পিয়ানো বাজাই এখন আশিসদা ভাই মনিকাদার কাছে। আর গিটার, তবলা, নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। ক্যারেটেটা আমার একটা শখের জিনিস। ক্যারেটে শিখতাম, ব্ল্যাক বেল্ট এখন হয়েছিলাম। তো অ্যাক্সিডেন্টালি সেটা ছেড়ে দিতে হয় আমায়। আর এখন বাবার ব্যবসা, কলেজ, সব কিছু মিলে একটা জীবনটাকে একটা উপভোগ করছি। আর নতুন কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। যদি এই প্রশ্ন করি যে জীবনের কোন মানে নিজেকে কি হয়ে দেখতে চাস, মানে বড় হয়ে কি হতে চাস, কারণ তোরা অনেকটাই ছোট, তো সেই হিসাবে বড় হয়ে কি হতে চাস যদি এই প্রশ্নটা করি, ভবিষ্যৎটা কি দেখতে চাস নিজেদের? ভবিষ্যতে আমি নিজেকে ভালো ব্যবসায়ী, সে ব্যবসায়ী আবার ফটোগ্রাফার, দুটোর মধ্যে কনফিউশন আছে, কিন্তু ব্যবসাটা একটু বেশি পছন্দের আমার। ছোট থেকে ব্যবসা দেখে আসছি, ব্যবসায়ী হতে চাই বড় হয়ে। ছোট, আমি বড় হয়ে নিজেকে একটা ভালো মানুষ হতে দেখতে চাই। আরও 5টা মানুষের পাশে দাঁড়াতে চাই। জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে, ঘোরাঘুরি, গান বাজনা, সব কিছু নিয়ে থাকতে চাই। কোনো দিন এগুলো হারিয়ে না যায়। এগুলো এগুলো নিয়ে একটা জীবন লিড করতে চাই, যেগুলো একদম সুন্দর জীবন হবে, আমার মতন হবে। খুব বেশি কিছু না, নর্মাল লাইফ, বাট এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে। বুঝলাম। তা যদি বলি, এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হয় এবং তোরা জানিসই, ভূত। তো ভূত নিয়ে কি মতামত আমি এক এক করে শুনবো। বড়কে দিয়ে শুরু করছি, আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও শেয়ার করবি। আমি বেসিক্যালি ভীতু মানুষ। ভূতে আমি সত্যিই ভয় পাই। আমি অনেকবারই ভূতে ভয় পেয়েছি এরকম গল্প শুনে। আর ভূতের এক্সপিরিয়েন্স আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল বছর 2 আগে। ডেটটা ছিল আমার জন্মদিনের দিন, 13 জুলাই, রাত্রির 12টা 13 বা 15 বাজে। আমাদেরই এলাকার এক মাঠের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, জায়গাটার নাম আমি নিচ্ছি না। আমি আমার বন্ধু ছিলাম, দুজনে বাইকে করে যাচ্ছিলাম। বার্থডে সেলিব্রেট করে আমরা ফিরছিলাম। মাঠটায় দেখি, মাঠটা বেসিক্যালি জঙ্গল থাকে, এখন সেখানে ফ্ল্যাট উঠছে। দেখি যে এখানে একটা বাচ্চা মেয়ে, 7-8 বছরের হবে কি না তাও আমার সন্দেহ। খুবই ছোট বাচ্চা মেয়ে। বাচ্চাটা রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে আছে, সাদা জামা, গোলাপি ছাপ ছাপ দেওয়া। মেয়ে বাচ্চাটার চোখ আর ঠোঁটটা একটুখানি আমার মনে আছে একটু অন্যরকম ছিল, যেটা আমাদের ভয় দেখিয়েছিল। কিন্তু তারপরে এক্ষুনি আমাদের মাথায় স্ট্রাইক করলো যে অত রাত্রিরে কেন একটা বাচ্চা মেয়ে ওই মাঠে থাকবে। হ্যাঁ, ওই রকম একটা জায়গাতে যেখানে সাধারণত লোকজন যাতায়াত করে না।
ওইটা দেখে আমরা ভয় পেয়েছিলাম এবং সেই দিনই আমরা আরও পাস করছিলাম, ওই বাড়ির দিকেই যাচ্ছিলাম আর কি। বাড়ি যাওয়ার কিছুটা আগে আরেকটা জায়গায় দেখি একটা বাড়িতে এখন জানলা হয়ে গেছে, সেই জানলাটা তখন ছিল না। দোতলায় আমাদের চোখ যায়, আমার আর বন্ধুর একসঙ্গে। আমি বাইক চালাচ্ছিলাম, বাইকটা লাস্টে ওই বন্ধুটাকে দিই, বন্ধুটাকে বলি চালা। দুজনেই দেখি সেম টাইপের এক বয়স্ক মহিলা, মুখটা পোড়া। না, ওটা দেখে আমাদের খুব ভয় লেগেছিল, বিয়ার্ড কেস খুব একটা। ওইটা আমাদের সঙ্গে একটা ভুতুরে কেস বলতে পারো। আর একটা আজব কেস হয়েছিল বাইপাসে, বাইপাসে মাকে নিয়ে যাচ্ছিলাম সন্ধেবেলা। আমাদের বাইকের স্পিড ছিল প্রায় 20-র কাছাকাছি, খুব একটা জোরে নয়, খুব একটা আস্তেও নয় বাইকের তুলনায়। একটা মানুষ 6 ফুটের বেশি হাইট হতেই পারে, কিন্তু মানুষটা হাঁটা চলা স্পিড একটা বাইকের 20 স্পিডের সমান। এবং সেখানে লোকটা জামা নড়ছে না, আমরা হাঁটলেই যে জামাটা কার্ভ খায়, সে কার্ভটা খাচ্ছে না। আমাদের কাছে ওইটা একটা বিরাট কেস ছিল। এই দুটোই আমার সঙ্গে আপাতত হয়েছে এখন অবধি। সেকেন্ড ইনসিডেন্টটা আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, আগের বছর দোলের সময়কার ঘটনা এটা। বাইপাস বারুইপুর থেকে আসছি আমরা, মাকে নিয়েছিলাম বাইকে। সন্ধ্যে 7:30-8টা বাজে, বা 7:30টাই বাজে হয়তো সেই সময়টা। মাকে নিয়ে আসছি, ঘুরতে বেরিয়েছিলাম বেসিক্যালি। ঘুরে ফিরছি, বাইপাসে কিছুটা জায়গা অন্ধকার, কিছুটা জায়গায় আলো আছে এখনো। চৌহাটির ওপাশটাতে আমরা বাইকটা ঘুরিয়েছি ফিরবো বলে। একটা লোক ব্যাগ নিয়ে, ডানাতে একটা ব্যাগ নিয়ে বাইপাসের সাইড দিয়ে হাঁটছে। অনেক লোকই হেঁটে যায়, সাইকেল নিয়ে যায়। আমরা আসছি, লোকটা আমাদের মনে আছে কারণ লোকটার হাইট এক্সেসিভ লম্বা, সাধারণ মানুষের থেকেও বেশি। আর সেখানে লোকটা হাঁটছে বাইকের সমান স্পিডে। সেই সময় অন্যান্য বাইক গাড়ি ফাড়িও ছিল? আমি ছিলাম, আমি আর আমার মা ছিলাম, ভাই ছিল, আর আমার বড় পিসি মেয়ে ছিল। ওরা দুজনও দেখেছিল, আমরাও দেখেছিলাম। মানে তোরা আলাদা বাইক? হ্যাঁ, ওরা আলাদা বাইকে, আমি আর মা আলাদা বাইকে। আমাদের বাইকটা সামনে ছিল, ভাইদের বাইকটা পিছনে ছিল। ভাইদের বাইকের যে হেডলাইটের রিফ্লেকশনটা, ওটা গিয়ে আবার ব্যাক করছিল লোকটার গায়ে। জাস্ট একটা মোড় ঘুরেছি, তারপর দেখছি আর লোকটা নেই সেখান থেকে। ওটা আমাদের কাছে জঙ্গল ছিল না, বাইপাসে বেশ কিছু জায়গায় জঙ্গল নেই, জঙ্গলে হারিয়ে যাওয়া কোনো নেই। কিন্তু লোকটার স্পিড ওই রকম, একটা মানুষ হাঁটছে, তার জামা নড়ছে না, ওটা একটা। ওই সময় মানে তোরা, মানে তোরা ছাড়া অন্যান্য লোকজন সেখানে আর ছিল না মানে? ছোটর কোনো বড়োর আর কোনো এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, ছোটর কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার কর। আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্য ধরনের। আমি মানে বুঝতে পারিনি ভৌতিক কি এটা, মানে নিজের ভয় বা ভৌতিকও হতে পারে। আমি যখন জানুয়ারি মাসে ইন্টার্নশিপ গেছিলাম হসপিটালে, তো আমার সাথে আমার এক বন্ধুও গেছিলো। তো আমাদের কলেজ থেকে অনেকেই গেছিলাম, তো আমরা দুই বন্ধু নাইট ডিউটি করিনি, মানে ইভিনিং ডিউটি যেমন হয় 4টে থেকে, মানে 12টা থেকে 8টা অবধি হয়। নাম নেওয়ার দরকার নেই। তো 12টা থেকে 8টার মধ্যে টাইমে আমাদের ডিউটি হচ্ছে, আমার তখন খুব কাজের চাপ বলে 8টা থেকে আমি 8:30 9টা অবধিও করতাম মাঝে মধ্যে। তো 8:30 থেকে 9টার মধ্যে ওই সময় বন্ধুটা তখন আমাকে বলছে যে ভাই আমি একটু ঘুরে আসছি হসপিটালটা, তুই কাজ হয়ে গেলে তুই আমার ফোন করিস। ঠিক আছে, কি আর হবে, আমরা ইন্টার্ন, আমরা এখানে ওখানে যেতাম, একটু দেখতাম জিনিসপত্র, কারণ আমরা শিখতে গেছি। তো তো আমরা নানা রকম অভিজ্ঞতা করার জন্য যেতাম। তো হসপিটালে একটা মর্গে গেছিলো, সেই মর্গটা বন্ধ, আমরা সেটা গিয়ে শুনেছিলাম মর্গটা বন্ধ, টপ ফ্লোরে আছে। তো ওখানে ও অকারণে গেছিলো, গিয়ে ভয় পেয়েছিল, এবার আমাকেও ডেকেছিল ওখানে, পরে আমিও গেছিলাম ওকে নিয়ে আসতে। তো ওই জায়গাটা একটু অদ্ভুত লেগেছিলো আমার, কারণ আমি কোনোদিন ছোটো থেকে মর্গ দেখিনি। তো মর্গটা আমার কাছে প্রথম দেখা ওখানেই। আর অ্যাম্বিয়েন্সটা একটু অন্য ধরনের, ওটাই যা ভৌতিক বলে আমার মনে হয়নি ওরকম, কিন্তু গা ছমছম করেছিল। মগটা দেখেছিলিস বলে? তো তারপরে আর কিছু হয়নি, তারপর আমার শরীরটা খারাপ হয়, বেশ ভালোই শরীর খারাপ হয়। আমার নিউমোনিয়া হয়, তো আমি 15 দিন তারপর বন্ধ হয় আমার ইন্টার্নশিপ। তো এটা আমার খুব মনে হয় যে আমি হয়তো ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স করেছি, কারণ এটা গল্প কথায় শুনেছি। তো কারণ ভৌতিক এক্সপিরিয়েন্স করলে জ্বর হয়, এগুলো শোনা কথা। এবার এগুলো আমার সাথে যেগুলো হয়েছে, এটা হয়তো ভৌতিকও হতে পারে, বা হয়তো আমার নিজের ভয়ের জন্যও হয়েছে, সেটা আমি ঠিক জানি না। এটাই আমার একটা এক্সপিরিয়েন্স, এছাড়া আমার কোনো আর ভৌতিক এক্সপিরিয়েন্স নেই। আর যা আছে তোমাদের কাছে যা গল্প শুনি এইগুলোই, আর কিছু না। বড় আমাকে ঘটনাটা গতকাল রাতেও শেয়ার করছিলিস যখন হচ্ছিল।
তো সেখানে বলেছিলিস তোদের 5 বন্ধুর জ্বর হয়েছিল। তো আচ্ছা, ওটা আলাদা কেস, তাহলে সরি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা ভূত নিয়ে তো হলো। আর ছোটোরটা এটা ভূত বলবো না, আমি দেখে ভয় পেয়ে গেছি ফার্স্ট টাইম দেখে। আর ঠিক আছে, নাই হোক, ভৌতিক অভিজ্ঞতা নাই হোক, হওয়া ভালো না অতটা। তো আর ভূত ছাড়া এবং তোরা যথেষ্ট ছোট, স্টিল মানে ভগবান নিয়ে যদি বলি, কি মনে হয় তোদের ভগবান নিয়ে ব্যাপারটা, তোদের কি মনে হয় ভগবানের সাথে কিরকম সম্পর্ক তোদের, শুনি। আমি ভগবানে বিশ্বাস করি না আবার করি, এটা একটা বড় প্রশ্ন। ঠাকুর দেখে নমস্কার আমি কোনোদিনই করি না। আবার নৈহাটি কালী ঠাকুরও দেখতে গেছি, এরকমও আছে। ওইটা ওই জার্নিটা করার জন্য হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য হতে পারে। দুর্গাপুজোর সময় রাতারাত ঘুরে বেড়াই আমরা, ঠাকুর দেখার জন্য নয়, প্যান্ডেল দেখার জন্য। ঠাকুরে বিশ্বাস করি না এটাও একদম নয়, ঠাকুরে বিশ্বাস করি, ঠাকুরের একটা এনার্জি মনে করি আমি। ছোট থেকে দেখে এসেছি যে বাড়িতে পুজো হয়, কিন্তু ওই শিবরাত্রির দিনে শিব ঠাকুরকে না দুধ চড়িয়ে না মিষ্টি চড়িয়ে সেটা কোনো মানুষকে দিয়ে দাও, মানুষের মধ্যে ভগবান, এটা বিশ্বাস করি, এই আর কি। ভালো লাগলো, খুব ভালো লাগলো। ছোট, ভগবান জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত। আমি বিশ্বাস করি না, এক ফোঁটা বিশ্বাস করি না, কারণ বিশ্বাসটা উঠে গেছে রীতিমতো। আচ্ছা, এই ডোর ডোর এটা আমার একটা স্টাইল। হাতটা ফাঁকা থাকবে কেন? একটা স্টাইলের জন্য। বালা বালা তো মাঝে মধ্যে খুলে ফেলি, তখন ডোরটা থাকে। এটা স্টাইলের জন্য, সত্যি স্টাইলের জন্য। ভগবানে এক ফোঁটা বিশ্বাস করি না। ভগবান কি? কিছুই না। আমি নিজেই ভগবান, আমি নিজেই শয়তান, আমি নিজেই ভগবান, এটা আমি নিজেই মনে করি। ভগবানের থেকে শয়তান বেশি পাওয়ারফুল, কারণ শয়তান সব জায়গায় থাকে, ভগবান সব জায়গায় থাকে না। আর শয়তান থাকলে ভগবান থাকবে, এটা আমরা মনে করি। তো এদিক থেকে ভগবান আছে, আবার ভগবান নেই। কারণ ভগবান এসে কাউকে খাওয়াবে না, কাউকে পড়াবেও না, যা করতে হবে নিজেকেই করতে হবে। শয়তান এসে খাওয়াবে পড়াবে, শয়তান এসে খাওয়াবেও না, পড়াবেও না, কিন্তু শয়তান সেটা করতে বাধ্য করবে। এটা একটা মানে এটা ডিফিকাল্ট জিনিস, কিন্তু করতে বাধ্য করবে। আজ আমি যে কাজটা করবো না ভেবেছিলাম, সেই কাজটা আমি করছি, কারণ ওটা আমার শয়তান করাচ্ছে। হয়তো ভগবানও করাচ্ছে, শয়তান করাচ্ছে, এরকম ভগবান করাচ্ছে, তাহলে কেউ না কেউ করাচ্ছে, কিন্তু ভগবান বলে আলটিমেটলি কিছু হয় না। আমরা যে তুই শয়তান বিশ্বাস করিস, একদম শয়তান তাহলে তুই যখন শয়তান এবার সায়েন্সে আয়, তাহলে তুই যখন শয়তান বিশ্বাস করিস, তাহলে নেগেটিভ থাকলে পজিটিভ থাকবে না? হ্যাঁ, সেদিক থেকেই তো, সেদিক তাহলে তো থেকে ভগবানও আছে সেই হিসাবে। আছে, পাওয়ারটা আছে, কিন্তু ভগবানের ওই আলটিমেটলি যে মন্দিরে গিয়ে এত এত টাকা দিয়ে চড়িয়ে এত কিছু করে এত নমস্কার করে সারাদিন উপোস করে, এগুলো বেকার জিনিস। এগুলো মানুষকে নিজেকে কষ্ট দেওয়া। এগুলো এক একটা কালে এক একটা সময় হয়েছে, মানুষ নিজের স্বার্থের জন্য এটা করেছে। কারণ একটা মানুষ না খেয়ে থাকলে তার ইনকাম কমে গেল, তার ইনকাম বেড়ে যাবে, কারণ না খেলে তো এই সারাদিনে মানে খাবারটা রয়ে গেল, সে পরের দিন খেতে পারলো। ওই থিসিস থেকে এলো উপোসটা। আর উপোস করলে একটা ভালো জিনিস হয়, সেটা হলো শরীরটা ভালো থাকে। এটা আমাকে একজন বলেছিল, প্রভুজিই বলেছিল, যে সপ্তাহে একদিন করে উপোস করবে, তাহলে তোমার শরীর ভালো থাকবে। নিরামিষ খেলে তোমার পেট খারাপটা কম হবে। এইগুলো এবার ধর্ম হিসাবে আমরা এবার ভয়ের চোটে করি, ভয় মেনে মেনে করি। ভয় থাকলেই যেমন ভগবান আছে, এটা আমি মনে করি। এটাই, ভগবান আলটিমেটলি কিছুই নেই, নিজের মনের মধ্যে সব। কখনো ভালো কখনো খারাপ, সেগুলি ভগবান আর অসুরের মধ্যে আমরা পার্থক্য করে দিই। ভালো করলে ভগবান আছে, খারাপ হলে অসুর আছে, এটাই। শুরুটা যা তা করলেও শেষটা ভালো মিলিয়েছিস, ঠিক আছে। তা তা ভূত হলো, ভগবান হলো, আমারও একটু গুলিয়ে যায়। ধর যদি তোদের বলা হয়, তোদের লাইফে একটা জিনিস আমি তোদের চিনি সেই হিসাবে বলছি, কোভিডের টাইমটায় তোদের পড়াশোনাটার অনেকটাই প্রবলেম হয়েছে। তো লাইফের বেশ কিছুটা ফেজ তোরা এনজয় করতে পারিসনি, অ্যাজ পার মি। কারণ লকডাউনে তো হয়ে ওঠে না, তোরা বাড়িতে গৃহবন্দী। তো স্টিল মানে নট নেসেসারি কোভিড, বাট আমি কোভিডের রেফারেন্সটা টানলাম অন্য কারণে। তো যদি এরকম সিচুয়েশান আসে যে আজ অবধি যে তোদের মেমোরি সব থাকবে, লাইফে আবার একটা সুযোগ পেলি যে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে বা কোনো একটা সার্টেন ইয়ার থেকে তোদের যেখান থেকে খুশি আবার লাইফটাকে স্টার্ট করতে পারবি,
কোথা থেকে করবি, কেন করবি, একটু ভেবে বলিস। বড়কে দিয়ে শুরু করছি। 23 নভেম্বর 2022 থেকে আমি রিস্টার্ট করব। সেই দিন আমি কলেজ কোনো মতেই আমি যাব না, কারণ আমার প্রেম আমি জীবনে করেছি কি করিনি সেটা আমি জানি না, কিন্তু ওয়ান সাইডেড লাভ জীবনে 2-3 বার করে ফেলেছি ভুল করে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা কষ্ট পেয়েছি সেইটা হচ্ছে 23 নভেম্বর 2022-এর পর থেকেই। ওই দিন আমি কলেজ আর যাব না। কাকু কাকিমা কিন্তু দেখবে, অসুবিধা নেই। তুই প্রেম টেম এসব বলছিস? না, খুব ভালো থাকে বল। ওই দিন আমি কলেজ যাব না। আর আরেকটা হচ্ছে 16 এপ্রিল 2024টাকে আর ফেরত আসতে দেবো না আমি। একটু অন্যরকমভাবে কাটাবো আমি। এই কারণটা আমি পরে বলবো, অন ক্যামেরা বলতে পারবো না। মানে আমার যতদূর বুঝছি, মানে দুটোই প্রেমের জন্যই তুই এই করবি, বা মানে ছেলেটার জীবনে প্রেম ছাড়া খুব একটা সমস্যা নেই, প্রেমিক মানুষ, ঠিক আছে। কলির কেষ্ট তুমি। হ্যাঁ, ছোট তোমার শুনি। আমি প্রথমত 2020-তে ফিরে যেতে চাই, কারণ সেই সময়টা আমার জীবনে একটা অন্যতম সময় ছিল। অনেক ভুল করেছি জীবনে, 2020-তে বহুত ভুল করেছি, এত ভুল মানুষ করে না। তো এই ভুলগুলো করেছি, এই ভুলগুলো যাতে এখন আর না করি, কারণ মেমোরি থাকবে, তো এই ভুলগুলো আর করবো না। মানে কিছু বল, কারণ কিছু কারণ। আম, কারণ হলো মানুষকে বুঝতে ভুল করেছিলাম, তার পরিস্থিতিটা বুঝতে পারিনি, নিজের জেদ নিজে খাটিয়েছিলাম, সেগুলো আমি আর করবো না, সেগুলো আমি আর চাইবো না সেগুলো হোক। মানে ওই কোনোভাবে প্রেম জড়িতই। আর একটা হলো ছোটবেলা ফিরে যেতে, একদম পুরো নার্সারি, একদম কেজি 1 ওই সময়, কারণ ওই সময় পড়াশোনা একদমই করতাম না। নার্সারিতে ফিরে যেতে চাস? হ্যাঁ, কারণ ওই সময় পড়াশোনা করতাম না, যার ফল আমি পরবর্তীকালে ক্লাস 10-এ পেয়েছিলাম। আমার এয়ারফোর্সে যাওয়ার খুব ইচ্ছা ছিল, পড়াশোনায় খারাপ ছিলাম বলে যেতে পারিনি। পড়াশোনায় খারাপ ছিলাম ইন দ্য সেন্স, আমি পড়াশোনা কোনোদিন করিনি, সেটা এখন বুঝতে পারি। তো আমি যদি ফিরে যেতে পারি তাহলে খুব ভালো করে কষ্ট করে পড়াশোনা করবো, যাতে আমি এয়ারফোর্সে যেতে পারি। এটা আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা। নার্সারিতে ফিরে যাওয়া দরকার। হ্যাঁ, কারণ একদম গোড়া থেকে আমি শুরু করতে চাই, একদম গোড়া থেকে একদম। পুরো 7-8 গেল না, 7-8-এ অনেক দেরি হয়ে যাবে। 5-6 থেকে ভালো করে পড়বি। ফাইভ, না, নার্সারি থেকে, কারণ ছোটোবেলা থেকে আমি পড়াশোনাই ঠিক মতন করিনি। গোড়া থেকে যদি ভালো করি তাহলে তো ভালো হবে, মানে গাছটাকে বড় করতে হবে, তো ওই জন্য। এছাড়া আর কোনো যাওয়ার ইচ্ছা নেই। আর কিছু পুরনো মানুষ আছে যেগুলো চলে গেছে, তারা যদি ফিরে আসে, মানে সেই সময়টাকে তারা থাকবে, তো তাদের বোঝাবো যে যাতে না যায়। এই অ্যানসারটা ছিল সুন্দর। মানে সেই মানুষগুলোর সাথে আবার কোথাও আবার দেখা করবি, দেখা করবো দেখা হবে তাদের। এই হিসাবে। কিছু কিছু বন্ধু আছে যার সাথে আমি ছোটোবেলায় ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু যার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। পরশু দিনে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি তাকে লিখলাম, সেটা দেখলাম তার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেল না, মেসেজটা সেন্ড হলো না। তো খারাপ লাগলো যে যতই হোক, মারধর করতাম, মজা করতাম, খেলা করতাম, কিন্তু বন্ধুত্ব তার বন্ধুত্বই আছে। এত বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এখন আর কোনো কথা হয় না, দেখাও হয় না। খারাপ কোথাও না কোথাও লাগে, আবার মাঝে মধ্যে ভুলেও যাই। যখন দেখি তখন মনে পড়ে ভালো বন্ধু ছিল, দুষ্ট ছিল কিন্তু ভালো ছিল। এইগুলোই জীবনে আরো ফিরে যেতে চাই। যেদিন দেখা হবে সেদিন ঠিক করে নিবি। আর তার মানে বড় ফিরে যেতে চায় হচ্ছে প্রেমের কারণে, আর ছোট ফিরে যেতে চায় হচ্ছে প্রেম এবং পড়াশোনা। ভালো। আচ্ছা, তোরা, আমি তো দুজনকেই জানি, দুজনেই ব্ল্যাক বেল্ট ক্যারাটেতে। তো এই মুহূর্তে কন্টিনিউ করিস না কেন? আমি দুজনের থেকেই শুনবো, ছোটকে দিয়ে শুরু করি। আমার আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইক থেকে পড়ে যাই, কাঁধটা ভেঙে যায়, বাঁ কাঁধটা ভেঙে গেছিলো। তো তারপর বাড়ি থেকে অ্যালাউ করেনি ক্যারাটে করতে, কিন্তু আমার ইচ্ছা আছে, স্টিল আমি করব। এখন পড়াশোনার চাপে, কাজের চাপে, বাবার ব্যবসা দেখছি, তো সেই সব চাপে হচ্ছে না। একটু ইউজ টু হয়ে যাই, আমি আবার খেলায় ফিরবো, আমি খেলবো, কারণ ওটা আমার অক্সিজেন। মিউজিক আর খেলা, এই দুটোই আমার জীবনের সবথেকে সেরা জিনিস। এইগুলো ছাড়া বাঁচবো না, তো এইগুলোই আমি চাই, এগুলো ফিরে আসুক, এগুলো আমি আবার কন্টিনিউ করবো। মিউজিকটা যেমন হচ্ছে হবে, সারাটা জীবন থাকবে, ক্যারাটেটাও থাকবে। বড়। ফার্স্ট এপিজে আব্দুল কালাম কাপ 2023-এ খেলতে যাই, সেখানে গিয়ে আমার সঙ্গে এমন খেলাধুলা হয়, মানে আমি খেলি, নিজেও খেলি। নকআউট খেলতে গিয়ে আমার কোমরে কক্সিসে হাড়ে চিড় লাগে। আর তারপর থেকে ক্যারাটে করাটা একটুখানি আমার জন্য মুশকিল হয়ে পড়ে। আর কোথাও না কোথাও গিয়ে খুব ভালোবাসার জিনিস যখন হতাশ করে, একটা ঘেন্না আসে। আমার ওই ঘেন্নাটা কোথাও না কোথাও এসে গেছিলো, ওই জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হই।
ইচ্ছে আছে আবার শুরু করার? ইচ্ছা তো আছে, কিন্তু জানি না এই কোমরের ব্যথাটার জন্য কতটা কি করতে পারবো, কিন্তু চেষ্টা করলে করবো। এখনো মাঝে মাঝে খেলা দেখতে যাই, কিন্তু জানি না কতটুকু যেতে পারবো, কিন্তু ইচ্ছা আছে। ইচ্ছে থাকলেই উপায় হয়। আর যদি এবার একটু তোদের বাকেট লিস্ট জানতে চাই, যে লাইফের বাকেট লিস্ট কি, মানে বাকেট লিস্টটা বুঝিস, মানে কিছু স্পেসিফিক ইচ্ছে, যেমন ধর আমার বাইক কেনাটা ছিল, এরকম টাইপের। তো এরকম বাকেট লিস্ট তোদের কি আছে বড়? বাকেট লিস্টে জীবনে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যামেরা কেনা, একটা ভালো ক্যামেরা কেনা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবো, স্ট্রিট লাইফ তুলতে পারবো, ভারতের কোর জায়গাগুলোকে সারা বিশ্বের সামনে আনবো। আর সেকেন্ড হচ্ছে একটা ভালো বাইক কেনা। হ্যাঁ, বাইক নয়, দুকাটি পেঞ্জেল V4, কাওয়াসাকি H2 আর বা H2, আর না হলে ZX10R। মানে আমার ইচ্ছাগুলো একটু অন্য রকমের, একটু স্পোর্ট বাইকের ওপর একটু বেশি ভালো লাগে। আর গাড়ি নিয়ে সেরকম কোনো এ নেই। আর লরি কেনার আমার খুব ইচ্ছা আছে ছোট থেকে। লরি ভাল লাগে। মানে তোর বাকেট লিস্ট হচ্ছে তাহলে একটা ভালো ক্যামেরা, একটা বাইক আর লরি। ছোট? আমার প্রথমত ইচ্ছা বাইক, বাইক বলতে ZX10R, S1000RR, সুপার বাইক যেগুলো 800 সিসি, 1000 সিসি, 1200 সিসি, ওইসব বাইক কিনবো। কিনবো মানে কিনবোই। আর গাড়ি বলতে মার্সিডিজ বেঞ্জ C ক্লাস। গাড়ি মানে আমি বাইক বা গাড়ির কথা বলিনি, ওই যে মানে বাকেট bucket list। ওর বাকেট লিস্ট ছিল বাইক, বাইক, ক্যামেরা। লরি কেনারও আমার ইচ্ছাও আছে। ভারত বেঞ্জের লরি হবে, যেটা এখানে কারুর নেই, সেটা আমাদের হবে। আর গাড়ি তো মার্সিডিজ বেঞ্জ, একটা স্বপ্ন। কি তোর বাকেট লিস্ট? হ্যাঁ, আর 10R কেনার ইচ্ছা আছে। গাড়ি হবে এমন যেগুলো লোকে দেখবে রাস্তায়, একদম মানে কারুর নেই। ওটা অন্য প্রশ্ন, বাকেট লিস্ট বলছি। তো ওটাই তো, যে এটাই আমার ইচ্ছা, যে আমি একটু অন্যরকম কিছু করবো জীবনে। ছোটোর অনেক কিছু ইচ্ছে আমি ছোটোর সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে বুঝেছি। এই এবার যদি বলি যে ধর যদি একটাকে বাঁচতে বলে, কারণ তোর ইচ্ছে আমি জানি, তুই কাজটাকেও ভালোবাসিস, মানে হসপিটাল রিলেটেড যেটা বলছি, কাকুর ব্যবসাটাকেও ভালোবাসিস, সেখানেও করিস, এবং মিউজিককে খুব ভালোবাসিস, আবার ক্যারাটেও বলছিস। মানে আমি এমনি কিছু বলছি না, জাস্ট আলোচনার মাধ্যমেই আমি জাস্ট জানতে চাইছি। তো যদি এরকম কখনো আসে তোকে, কারণ একটা মানুষ একসাথে তো চারটে করতে পারবে না, এটা পসিবল নয়। এখন বয়সটা ছোট, দায়িত্ব কম, এরপর যখন বয়স বাড়বে দায়িত্ব বাড়বে, একসাথে চারটে করে উঠতে পারবি না। যদি একটা দুটো সিলেক্ট করতে হয়, সেটা কোন দুটো হবে? প্রথমত মিউজিক, সেকেন্ড বাবার বিজনেস। তাহলে টাইম ট্রাভেল করে ব্যাকে গিয়ে পড়াশোনা করার কি দরকার ছিল? কারণ যদি টাইম ট্রাভেল করতে পারি তাহলে তো আমি এয়ারফোর্সে যেতে পারবো। আর বড়োর একদম এই সেই হিসাবে এরকম আমি একটা শুনেছিলাম কিছু জিডিপির কথা বলছিস, 10% জিডিপি ক্যারি করবি, এই স্বপ্ন এরকমই তো দেখা যাচ্ছে, শুনি একটু এই ব্যাপারটা। জীবনে আমার ইচ্ছা আছে যে মানুষের পাশে এমনভাবে দাঁড়াবো যাতে মানুষ সম্মানের চোখে দেখে, ভয়ের চোখে নয়। যে আমি যখন তাদের সঙ্গে যাব বা তাদের পাশ দিয়ে যাব, তখন যেন তারা আমার বাবাকে ডেকে বলে যে এটা রাজকিশোরের বাবা যাচ্ছে, এই রকম। আর 10% জিডিপিটা আমার একটা স্বপ্ন, একটা গোল। বাবার ব্যবসা করব বা নিজের ব্যবসা যদি দাঁড় করাই কোনো দিন, ব্যবসার মাধ্যমে ভারতের পাশে দাঁড়াবো, ভারতের জিডিপি ক্যারি করার ইচ্ছা আছে, যেটা রতন টাটা করেছিলেন ওই রকম। মানে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই না, আমি ব্যবসায়ী হতে চাই না, আমি মানুষের পাশে ভালো মানুষ হয়ে দাঁড়াতে চাই, যাতে আমার দ্বারা আরও 10টা মানুষ উপকৃত হয়, এরকম কিছু করব জীবনে। আর না হলে ক্যামেরাম্যান ভালো, মানে ওয়াইল্ড লাইফে ভালো নাম করতে চাই। আচ্ছা, তো একটু মিউজিক নিয়ে কিছু আলোচনা হোক, কারণ দুজনেই তো মিউজিশিয়ান। শুনি একটু মিউজিক নিয়ে তোদের থট কীরকম, মিউজিক ভাল লাগে,
কীরকম গান ভাল লাগে বা কী গান, তোরা অনেক ইনস্ট্রুমেন্টও বাজাতে পারিস আমি যতদূর জানি। তো সেই হিসাবে একটু খোলাখুলি বল, 1 by 1, ছোটোকে দিয়ে শুরু করছি। মিউজিক কিরম গান ভাল লাগে, এবার এটা খুব কঠিন প্রশ্ন আমার কাছে, কারণ মানে তোর যেটা ইচ্ছে তুই সেরকমই বল, মিউজিক নিয়ে কি আহ, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিস না পারিস। আমি এখন ইদানিং আমি কিবোর্ড বাজাতে শিখছি। ওটা ভাল লাগে, ওটা মানে কোনোদিন ভাবিনি আমি কিবোর্ড বাজাবো। আমি সবসময় চাইতাম ড্রাম বাজাবো, তো সেটা থেকে পুরো কিবোর্ডে শিফট করি। কারণ একটা বন্ধু আছে আমাদের, সে কাহুন বাজায়। তো নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই, নতুন জিনিস শেখা যাক, নতুন জিনিস করা যাক। ব্যান্ড করার পরিকল্পনা আছে যেহেতু, ওই জন্য। আর কিরম গান শুনি এটা আমার কোনো ঠিক ঠিকানা নেই। যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায় তখন সেটা শুনি। কখনো কখনো দুঃখের গান, কখনো কখনো খুশির গান, কখনো রক, কখনো হার্ড মেটাল। যেমন যখন ইচ্ছা, যেটা মন চাইবে সেটাই করবো। ভালো লাগার কোনো জায়গা স্পেশালি? ভালো লাগার জায়গা কিছু কিছু গান আছে আমার যেগুলো খুব ভালো লাগে। অরিজিৎ সিং এর কিছু কিছু গান আছে, কিশোর কুমারের কিছু কিছু গান আছে, ভালো লাগে। মানে গানগুলো রিলেট করতে পারি, কারণ ছোটো থেকে কিশোর কুমারকে অনেকবার শুনেছি, অনেক ছোটো থেকে শুনছি। কারণ বাড়িতে যেই চর্চাটা আছে বলে আরও গান বাজনাটা হয়। ওইভাবে আমি যদি দেখি তাহলে আমার খুব ভালো লাগে। কিশোর কুমারের অনেক কিছু গান আছে যেগুলো তখন ছোটোবেলায় বুঝতে পারিনি এক ফোঁটাও, কিন্তু এখন বুঝতে পারি জীবনের মর্ম কী, বা জীবনে কোন গানটা কোন গানের সাথে কীরমভাবে মিল খাচ্ছে। তো এরমভাবেই মিউজিকটা আমার জীবনে এরকম ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, সব কিছুই ওখানেই। এটাই। আর মিউজিক নিয়ে তো কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিস সেটা বল। তবলা, খোল, ড্রাম, কাহন, পিয়ানো, গিটার বাজিয়ে দিতে পারি। গিটার, বাঁশি, আহ, ঢাক, ঢোল, এইগুলি। এর মধ্যে কোনটা একদম সেই স্যাক স্যাক পারিস? সেই স্যাক স্যাক বলতে গেলে খোল, তবলা, পিয়ানো, গিটার। গিটার ধরা যেতেও পারে, আবার নাও ধরতে পারো। এই তিনটে ইনস্ট্রুমেন্ট তো আমি একদম মানে স্যাক স্যাক হবে। ঢাক, ঢোল সবই। বাঁশিটা? বাঁশিটা অতটাও না, মানে বাঁশিটা একটু প্র্যাকটিস করি না তো। বাঁশি গিটারটা অতটা? বাঁশিটা আমি আসলে কাকার কাছে শিখেছি। মানে বাঁশিটা আমি জানি না, সরি, বাঁশিটা আমি মানে বলতে পারবো না, গিটারটা অতটা না। অতটাও না, গিটারে কর্ড যায় না। যেটা আমার শুনতে ভালো লাগে সেটাই আমি ধরি। হ্যাঁ, আমার ওটাই হয়। কারণ আমি কোনো কর্ড, সি কর্ড এগুলো জানি না, যেগুলো পিয়ানোতে জানি। আবার একদিন বলছি গিটার বাজাতে পারি। গিটার বাজাতে পারি মানে যেটা শুনতে ভালো লাগে। শিখছিস বল, শিক্ষা শিখ মানে মানে ওই রানিং চলছে এখনো, শেখাটা এখনো প্রপারলি হচ্ছে না। পিয়ানোটা খুব ভালো পারি, মানে খুব ভালো ইন দ্য সেন্স শিখছি, সেই দিক থেকে খুব মোটামুটি ভালোই হয়, শুনতে খুব ভালোই লাগে। রিদিমে ভালো এগোচ্ছে। রিদিমে হয় জিনিসটা। তবলাতেও তবলা তবলাটা খুব ভালো বাজাতে পারি, খোলটাও খুব ভালো বাজাতে পারি। হ্যাঁ, এগুলো আমি জানি। আর তবলা ঢাক খুব তো ভালো। তুমি দেখেছো ভাসানে, ঢাক ভালো। ওইগুলো একটা আছে। এছাড়া কেউ স্যাক স্যাক বাজানোর মতন কিছু পারি না। মানে মোটামুটি সবাই ভাষা আমি স্যাক স্যাকই বাজাই। বুঝেছি, সবাই বুঝতে পেরেছে। বড় গানের টেস্ট বলতে আমি বাংলা ব্যান্ডের গান বেশি পছন্দ করি, বাংলাদেশি ব্যান্ডেরও গান শুনি। প্রিয় ব্যান্ড পৃথিবীর অনেক গান আমি শুনেছি, অনেক কনসার্টও আমি ওদের দেখি। এছাড়াও কান্ট্রি মিউজিক ভাল লাগে, পাঙ্ক মিউজিক ভাল লাগে, জ্যাজ ভাল লাগে। আমার একটুখানি মেলোডি টাইপ পছন্দ, রক অতটা পছন্দ না। কিন্তু বাংলা ব্যান্ড শুনি আমি। ফসিলস থেকে শোনা আমাদের শুরু, সব বাঙালিরই প্রায় এরকমই হয়। তা আমারও ফসিলস থেকেই শোনা শুরু, তারপর পৃথিবী ভালো লেগে যায়। পৃথিবী প্রত্যেক কটা গান বলবো না, কিন্তু অনেক গান রিলেট করতে পারি নিজের সঙ্গে, অনেক কিছু এইরকমই। আর বাজনার দিক থেকে গিটারটা বাজাই কিছুটা, আর তবলা বাজাতে পারি সামান্য, খোল বাজাতে পারি। ওই ছোট থেকে যেহেতু ওই দিকেই চর্চা ছিল, তাই ওইটা এসে গেছে। আর এখন গিটার শিখছি, তো গিটারটা কিছুটা বাজাতে পারি। বাড়িতে মিউজিক চর্চা তোরা বলছিলিস, সেই ব্যাপারটা একটু বল। বাড়িতে মিউজিক চর্চা বলতে ঠাকুমা গিটার বাজাতেন, হাওয়াইন গিটার। কোমরে ব্যথার পর থেকে আর ঠাকুমা হাত নাড়তে পারেন না বলে আর বাজান না। বাবা ভায়োলিন বাজাতে পারেন, কাকাও গিটার, কাকা পিয়ানো, ওই টাইপের। মানে সবাই একটুখানি, মা কাকিমায়েরা গান করেন। তো এইরকমই আমাদের বাড়িতে লেখালেখি করে মা। তো ওই জন্য আমাদের ওই বাজনাটাই ছোট থেকে এসে গেছে। ভালো। আর যে ব্যান্ডের যেটা, তো ব্যান্ডে ছোট ব্যান্ডের কি
আমাদের যে ব্যান্ড করার ইচ্ছা আছে ওটার নাম কালচক্র। আচ্ছা, কারণ তোর সেখানে পার্ট কি হবে? আমার পার্ট, আমি একজন মিউজিশিয়ান হিসাবে সাইড ভোকালিস্ট। আচ্ছা, আর কালচক্রে একটা মানে সাইড প্রতিষ্ঠাতা। ভোকালিস্টরা মেনলি কি করবে? সাইড ভোকালিস্ট মেনলি গানটাকে রিদিমটাকে ধরে রাখে, মানে যখন মানে কি ইনস্ট্রুমেন্ট? ইনস্ট্রুমেন্ট বলতে আমি পিয়ানো বাজাবো, পিয়ানো বাজাবো, সাইড ভোকাল। সাইড ভোকালিস্ট। আর কালচক্র ব্যান্ডটা একটু অন্যরকম ব্যান্ড, ওটা একটু কঠিন, বাংলাটাকে তুলে ধরার ইচ্ছা আছে, বাস্তবটাকে তুলে ধরতে চাই। কারণ এখনকার দিনে এই মিথ্যে কথা বলে লাভ নেই, যা বলবো সরাসরি বলবো, যে শুনতে হলে শুনবে, না শুনতে হলে কিছু যায় আসে না। তো ওই থিসিস নিয়েই আমরা নেমেছি। এখন আমাদের ব্যান্ডে আহামরি কিছু হয়নি, কোনো ইনস্ট্রুমেন্ট নেই গিটার ছাড়া আর কাহন ছাড়া। আমি ইনস্ট্রুমেন্টটা কিছু দিনের মধ্যে কিনবো, তো আবার শুরু হবে। এটা ইচ্ছা তো আছে, ইচ্ছা আছে যখন পূর্ণ করবোই। সে যতই কাজ থাকুক, যতই যাই থাকুক, ইচ্ছা থাকলে সেটা হবেই, এটা আমি মনে করি। আজ নয় কাল করবো, মানে করবোই, আর সবাইকে শোনাবোই, গানগুলো সবাইকে শোনাবো। ভাই তো ব্যান্ডের নামটা বলেই দিল। ওই ব্যান্ডে আমি গিটারিস্ট, আর হালকা লেখালেখি করি, গান আমার বন্ধুই গায়। বন্ধুর নাম এখন আমি রিভিল করবো না, ব্যান্ডের গান শুনতে গিয়ে তবেই হবে, ব্যান্ডটাকে দেখতে হবে তার জন্য, এই আর কি। অল দ্য বেস্ট তোদের ব্যান্ডের জন্য, ভালোভাবে প্রিপারেশন কর, তোদের সেই গুণ আছে নিশ্চয়ই হবে। আর এবার যদি আসি সিনেমায়, তো সিনেমা কীরকম ভাল লাগে একটু, মানে কোন ধরনের সিনেমা ভাল লাগে? যদি কোনো স্পেশাল সিনেমা থেকে থাকে জীবনে, সেই সিনেমার নাম বলতে পারিস। তো এই হিসাবে শুরু কর, 1 by 1, বড়কে দিয়ে শুরু করছি। সাউথ ইন্ডিয়ান সিনেমা এতদিন পর্যন্ত দেখতাম, রিসেন্ট আমি সিনেমা দেখার টেস্ট চেঞ্জ করেছি আশিসদার জন্যই। আশিসদার কিছু কাজের সাহায্যের জন্য আমি ভিডিওগ্রাফি করব, ওই জন্য আরও কাজ দেখব, ওই জন্য নতুন কিছু সিনেমা দেখছি। আমার খুব মনে দাগ কেটেছে একটা সিনেমা, গ্রিন বুক, যেটা আশিসদা আমায় বলেছিল, হাই রেকমেন্ডেড করেছিল যে দেখ দেখ করে। সিনেমাটা দেখে আমার মানে মনে দাগ কেটেছে সিনেমাটা। আর এরকমই প্রেমের সিনেমা ভাল লাগে, ব্যোমকেশের যে সিনেমাগুলো বেরিয়েছিল ওগুলো ভাল লাগে। বাংলা সৃজিত মুখোপাধ্যায়ের কিছু সিনেমা সেগুলো ভাল লাগে, যেমন কণ্ঠ, হামি, হামি টু, এইগুলো খুব কাছের সিনেমা। বাংলা সিনেমা সেভাবেও দেখিনি কোনো দিন, আমি সিনেমা একদম সিনেমা দেখার লোকও নই, তাও সাউথ ইন্ডিয়ান সিনেমাটা দেখি মাঝে মাঝে। সাউথ ইন্ডিয়ার মধ্যে আমার পছন্দের হচ্ছে ডিয়ার কমরেড, আমার খুব প্রিয় সিনেমা, আমি অনেকবার দেখেছি। ডায়লগ মুখস্থ নেই, ডায়লগ বলতে পারবো না, কিন্তু আছে, মানে খুব ভাল লাগে। প্রেম আলু বলে একটা সিনেমা আছে, আমার খুব ভাল লাগে, একটু প্রেমের সিনেমা ওটা। আর কাটামারা একটু খুব ভাল লাগে, ওটা ভাইদের ভালোবাসার ওপরে সিনেমা, ওই রকমই আর কি। আমার সিনেমা, আমি মানে সিনেমা আমি পছন্দ করি না নয়, দেখি ভাল লাগে। ভালো লাগার সিনেমাগুলোর মধ্যে একটা হলো ডিয়ার কমরেড, প্রেমালু, হিন্দিতে আছে মানাকে হাম ইয়ার নেই। এটা সিনেমাটা আমার খুব মানে, আমাকে একজন পাঠিয়েছিল সিনেমাটা দেখার জন্য, যে দেখ জীবনটা কীরকম হতে চলেছে বা কীরকম হয়, স্বাভাবিক একটা বাঙালি ছেলে তার জীবনটা কীভাবে বাঁচছে। তো ওইভাবে আমি দেখেছি, তো সিনেমাটা খুব ভালো লেগেছে, গায়ে লেগেছে সিনেমাটা কিন্তু। আর থ্রি ইডিয়টস একটা খুব শিক্ষণীয় সিনেমা আমার জীবনে, কারণ ওখানে একটা, ওখানে কমেডি আছে, ওখানে অনেক কিছু শিখিয়েছে। সত্যি বন্ধু যখন পাস করে যায় সেটা সাথে গায়ে লাগে যখন, এটা হারে হারে টের পেয়েছি এই সেমিস্টারেই। আর পাস করেছিল ওই, ওটা খুব গায়ে লেগেছিল। আর সুন্দর সিনেমা, খুব সুন্দর লাগে, মানে আশিসদা এখন যে সিনেমাগুলো বলছো সেগুলো দেখছি, পুরোপুরি দেখা হয়নি। মানে আমি এখনো পুরোপুরি দেখিনি বলে আমার এখনো ওটা বুঝতে পারছি না। গ্রিন বুকটা এখনো দেখছি, আমি কেটে কেটে দেখি আসলে। আসলে টাইমটা আসলে একটু গোলমেলে, ম্যানেজ করে দেখতে হবে। আজকে চেষ্টা করবো আবার পুরোটা দেখার। আর সিনেমা এমনি আমার খুব ভালো লাগে, মানে দেখতে খুব ভালো লাগে, মানে জিনিসগুলো অনেক কিছু বুঝতে পারি। এমন এমন অনেক সিচুয়েশান আছে যে
সিনেমা দেখার পর না বুঝতে পারি যে কি হচ্ছে আমার সাথে বা এরপরে কি করলে ভালো হয়। অনেক সময় জিনিসপত্র বিগড়ে যায় তো, ঠিক করতে হেল্প করে এই আর কি। কিছু পছন্দের সিনেমা? হয়তো ডিয়ার কমরেডে একটা সাধারণ ছেলে যে কিভাবে রুখে দাঁড়ালো, একটা মানে একটা প্রতিবাদ করলো ওই বিষয়। আহ, আর যদি প্রেমের সিনেমা বলি, প্রেম আলু আছে। প্রেম আলু এটা পুরো প্রেম নিয়ে, এটা আমাদের ওই যেটা ছেলে প্রেম করছে। মানে দুই ভাইয়ের পছন্দও কিন্তু সেম একদম, যা দেখছি মানে টুইন, সত্যি টুইন। তো প্রেম আলু ওই যে প্রেম করছে আমাদের বসে যারা ছেলে। আর মানা খাম ইয়ার নেইতে একটা খুব সুন্দর লেগেছে যে জীবনে সব কিছু থাকে না, সব কিছুই শেষ আছে, এটা মানতে শিখিয়েছে, এটাই। আর মানে আমি কেন বলতো আরও এরকম মানে সিনেমা বলি, কারণ আমার আমার পার্সোনালি আসলে সিনেমা খুব ভালো লাগে। মানে আমি জীবনে মানে রিসেন্টলি একটু ডিস্টার্বড আছি, তোরা জানিস, সেসব আর আমি বলছি না। তো সেই জন্য এই মুহূর্তে হয়ে উঠছে না। নাহলে আমি সেই মানুষ যে মানে হচ্ছে অফিস থাক, কাজ থাক, যত কাজ থাক, যাই থাক, ডেইলি একটা করে অন্তত সিনেমা দেখেছি। তো আমি লকডাউনের মধ্যে ব্রেকিং ব্যাড শেষ করেছিলাম। তো মানে আমি এই কারণে সিনেমা দেখি, মানে ধর এমন বেশ কিছু বই আছে, মানে আমি জানি না তোদের কীভাবে বোঝাবো জিনিসটা, এমন বেশ কিছু বই আছে হয়তো 50-60 বারের ওপর দেখেছি, এরকম একটা এরকম 50-60টা বই আছে। তো আমার বেশ কিছু সিনেমা আছে যেটা আমার মুড একদম ইনস্ট্যান্ট ভালো করে দেয়, মানে যে পরিস্থিতিতেই থাকি না কেন। তো যাই হোক, আমায় নিয়ে কথা নয়, তো এটা নিয়ে আমরা অফ ক্যামেরা বসবো, আলোচনা করব। একটু টুইনে ফিরে আসি। তো তোদের টি শার্টও সেম অলমোস্ট, এবং লুকও তো অলমোস্ট সেম। যদি তুই একটু দাড়ি রাখতিস হয়ে যেত। তো এই জিনিসটা নিয়ে, এই টুইন নিয়ে ছোটোবেলা থেকে কিছু বিশেষ স্মৃতি টুইন হিসাবে, এরকম কিছু স্মৃতি একটু শুনি, ছোটো থেকে শুরু করি। স্মৃতি বলতে খুব মজা মজা কিছু স্মৃতি আছে। প্রথমত মা ছোটবেলায় গুলিয়ে ফেলতো যে কাকে খাওয়াচ্ছে, কখনো কখনো ওকে খাইয়ে দিল দুবার, আমাকেও দুবার খাইয়ে দিল, এগুলো হয়েছে। আর কিছু বছর আগে জমজের ফায়দা আমার দাদা অনেকবারই নিয়েছে। তো আমার দাদা একটা পিসির ছেলের নিমন্ত্রণ জন্মদিন বাড়িতে যাই আমরা, তো ওখানে মাথা পিছু একটা করে ডিমের টেবিল ছিল। আমার দাদা আমার যাওয়ার আগে দুখানা কাটিয়ে নিয়েছিল, মানে দুখানা নিয়ে নিল, কারণ ও জমজ তো, ওরা তো বুঝতে পারেনি, ওরা ভেবেছে আমি একবার নিয়েছি ও একবার নিয়েছে, কিন্তু ওই দুবার নিয়ে নিয়েছে। এইগুলো করে অনেকবার ফায়দা নিয়েছে। আর স্পেশাল ইনসিডেন্ট হলো, আর জমজ হওয়ার অনেক ফায়দাও ছিল ক্যারাটেতে। অনেক সময় এটা হয়েছে, দাদা অত মারকুটে নয়, আমি মারকুটে ছিলাম। খেলাটায় দাদা ডিফেন্ডিং খেলতো, আমি অ্যাটাক করতাম বেশি। আমার কিছু যা আসতো না খেলাতে, অ্যাটাক করব। তো সে যেই হোক, আমার অপোনেন্ট যেই থাকুক, আমি অ্যাটাক করে মারবো তাকে। আমার খুব খেলাটা খুব ভালো লাগার জিনিস, আমার খুব অ্যাগ্রেসিভ। তো দাদা এরকম হয়েছে, অনেক সময় দাদা খেলবে, দাদার নাম আছে, তো স্যার দেখলো যে উল্টো দিকে সে মানে আরও অ্যাগ্রেসিভ, ওর সাথে আমার দাদা পারবে না হয়তো, নাম চেঞ্জ করে দিল। নাম চেঞ্জ করলো না, মানে আমাকে নামিয়ে দিল। হয়েছে কারণ কেউ অত দেখতে বুঝতে পারবে না তো সেই মুহূর্তে, কারণ ঠিক করে দেখলে সবাই বুঝতে পারবে আমরা জমজ আলাদা, সেটা তোমরা বুঝতে পারো এতদিন দেখার পরে, হুট করে কেউ দেখলে বুঝতে পারবে না। তো এইখানে তো হুট করেই নামিয়ে দিয়েছিল, পুরো গার্ড পরে আছি, তো অত কেউ খেয়াল করেনি। আমি মেরে এসেছিলাম, খেলে জিতেছি, নাম হলো ওর, আমি এমনিতে আমার খেলায় আমি জিতে গেছি, ওর খেলাতেও জিতে গেলাম। এই জমজ হওয়ার একটা ফায়দা নিয়েছি। এত বড় জিনিস বললি, এই ব্যাপারটা তো জানি জিনিস, এন্ড অফ দ্য ডে তো চাপ টাপ নেই, এত ছেলে কিসের চাপ, আমি তো বাস্তব সত্যি কথা বললাম, আমি তো ব্যাপারটা তো ভালো ব্যাপার নয় ভাই। আমি সত্যি কথা বলে দিলাম। আর সত্যি কথা বলতে কি আছে, কি যায় সত্যি কথা বলতে। আর ঠিক আছে। আর বড়োর এরকম কিছু টুইন রিলেটেড কোনো স্পেশাল ঘটনা, মানে আমার ভালো লেগেছে, ছোট খুব ভালো ইনসিডেন্ট বলেছে কিছু বড়োর। টুইন রিলেটেড আমি মানে বিশ্বাস করতাম না যে যমজরা একসঙ্গে পড়ে যায়, যমজরা এরকম মাল্টিপল দিন হয়েছে। আমি আর ভাই একদিনে একসঙ্গে পড়িনি, কিন্তু পড়ে গেছি একই টাইপের। আমাদের দুই ভাই হাত ভেঙেছিল একই রকমভাবে, মানে
ভাইয়ের ভেঙেছিল অন্য জায়গায়, আমার ভেঙেছিল অন্য জায়গায়, কিন্তু হাতে পজিশন এক ছিল, প্লাস্টারও একই রকমই করা হয়েছিল, একই সেম ডেটে, 1 বছরে MR শুধু এরকম হয়েছে। মাথা ফাটাটা শুধু আমার হয়েছে, ভাইয়ের হয়নি, কিন্তু ভাই ওরকম পড়ে গেছে ঠিক সিমিলারভাবেই। এরকম কিছু মজার মজার কেস আছে। আর খাওয়া দাওয়াটা আছে, ভাইয়ের নাম করে আমি অনেকবারই নিয়ে এসেছি। আর এরকম টুইনিং জামা পরে এখন আমি যেখানে ইন্টার্নশিপের জন্য যাচ্ছি সেখানে আমার অনেকেই কুলোয়, রুদ্র বলে ডেকে দেয় আমাকে, আমি রাজ আসলে। হ্যাঁ, ভাই যেখানে ইন্টার্নশিপে গেছে সেখানে এখন আমি ইন্টার্নশিপে আছি। মানে আমার আর ভাইয়ের ইন্টার্নশিপের জায়গা দুটো শুধু চেঞ্জ হয়েছে, সে একই রকমই আছে। আমি ভাইয়ের জায়গায়, ভাই আমার জায়গায়, এরকম। ভাইয়ের তখন ইন্টার্নশিপ চলছে, ভাইদের অফিসের উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, একটা দিদা বসে, তার মেয়ে বসে। আমি গেছি, আমি আমার মামার ছেলেকে নিয়ে গেছিলাম ভাইদের সঙ্গে দেখা করতে। গিয়ে বসা মাত্রই দিদা একটা চা আর বিস্কুট এগিয়ে দেয়, যে বিস্কুটটা ভাইকে আমি কোনোদিনই খাই না সেই বিস্কুট। আমি হঠাৎ করে নিয়ে নিয়েছি। নিয়ে মামার ছেলে বলছে, তুই নিয়ে নিলি, আমায় দিলি না? আমি তো সবে এলাম, আমি অর্ডারটা কোথায় দিলাম? দিল, আমি নিয়ে নিলাম। আমি ভাবলাম যে আমাকে দিচ্ছে, তারপর বুঝতে পারলাম ওটা ভাইকে দে, আমাকে দিয়ে ফেলেছে। এইরকমই মজার ঘটনা আছে। আর মাথায় এখন কিছু মনে পড়ছে না, এরকমই ছোটখাটো। সরি বটু, ঠান্ডা লেগেছে। আচ্ছা, যদি তোদেরও তো মোটামুটি 19-20টা বসন্ত দেখলি, যদি এরম বলা হয় তোদের মন থেকে, ঠিক আছে, মন থেকে উত্তরটা দিবি, সমাজকে কিছু বলতে চাস, মানে মানে তোদের যেটা ছোটোবেলা থেকে দেখেছিস, দেখে মনে হয়েছে, পলিটিক্যাল কোনো পার্টি বা কোনো মানুষের নাম মেনশন করার দরকার নেই, বাট তোদের যদি মনে হয় যে এটা সমাজকে বলা দরকার, এরকম কিছু তোদের মেসেজ থাকে যেটা মানে জীবনে এতদিনে যেটা বুঝেছিস, হয়তো তোদের কিছু খারাপ লাগা, তোদের মনে হয় এটা হওয়া প্রয়োজন, এরকম কিছু থাকলে সেটা একটু বল, 1 by 1 ছোট। আমার যেটা খুব মনে হয়েছে, ছোট থেকে এতদিন দেখেছি সবাই খুব মিথ্যে কথা বলে। চারদিকে যখন কাজ বাজ দেখেছি, বাবার কাজে দেখেছি, এত মিথ্যে মিথ্যে মিথ্যে। আমার আর কিছু মানুষ আছে জীবনে যারা আমাকে খুব মিথ্যে কথা বলেছে। তো সবার জন্য একটাই কথা বলে, অত মিথ্যে বলার দরকার নেই। সম্ভব নয় সেটা একবারে স্পষ্ট কথা বলে দিলেই ভালো হয়, যে হ্যাঁ পারবো না বা করতে পারছি না বা যেতে পারছি না। মিথ্যে বলে বসিয়ে রাখার তো কোনো দরকার হয় না। আমি আসবো বলে এলাম না, এটাও কোনো দরকার নেই। আসতে পারবো না, এটা স্পষ্ট করে বললেই হয়, ভালো করে বললে সবাই বোঝে, আমিও বুঝতে পারি। কিন্তু ওই মিথ্যে কথা আমি একদম পছন্দ হয় না। এটাই সমাজের ম্যাক্সিমাম লোক এটা করে, তো তাদের জন্য এটাই আমার বক্তব্য, যে মিথ্যে বলবেন না, সত্যি কথা বলুন। সত্যি কথা বললে কি হবে, হয়তো দুটো কথা কথা শুনতে হবে, এর থেকে বেশি তো কিছু হবে না, কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। কিন্তু মিথ্যে বললে যে 1 সেকেন্ডে ভেঙে গেল জিনিসটা, আর কোনোদিন ঠিক হবে না। এটাই আমার জীবনে একটা লোককে বলা, এটাই, মিথ্যে বলা যাবে না। সমাজকে বলার জন্য আমি সেরকম কেউই নয়, কিন্তু আমি একটা জিনিসই বলবো, যে মানুষের সবসময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো উচিত। যে আমি এরকম দেখেছি যে আমার আমার দৃষ্টিভঙ্গিতে, যে আমি কারো সাহায্য করছি, সে অপোনেন্ট মানুষটা যা ভাবছে যে আমার সাহায্য করছে কেন। সবসময় স্বার্থ থাকে না, কিছু সময় নিঃস্বার্থ হয়। সেটা পার্টিকুলার কিছু মানুষের জন্য কিছু সময় হয়, আবার অনেকের জন্য হতে পারে। আর যেটা ঠিক, আমি যেটা আশিসের থেকে সবসময় আমি বলি, আশিস আমায় বলে যে যেটা ঠিক সেটা সবসময় ঠিক বলা উচিত, সেটা আমি ভুল হই না কেন। হ্যাঁ তুমি ঠিক তো তুমি ঠিক, সেইটা আমি বলবো যে সবাই যেন বলে। ঠিকটাকে ঠিকটাকে বলতেই হবে। আমি যা দেখে এসেছি এটা হচ্ছে সাহায্য, কেউ কাউকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে মানে এই নয় যে সবসময় যে স্বার্থের জন্য করে। এটা আমাদের কিছু বন্ধু আছে যারা এরকম মনে করেছে এবং তারা বলেও ফেলেছে কিছু কিছু সময় যে কেন করছিস। কিন্তু আমার মনে হয় যে নিঃস্বার্থভাবে করা যায় কিছু কিছু সময়, কিছু সময় কেন, অনেক সময় করা যায়। বন্ধুত্বে কোনো স্বার্থ থাকে না। ওই জন্য আমি বলবো যে সব সময় একটু বিশ্বাস করা সবাইকে, আগে থেকেই জাজ করে দেওয়া উচিত নয়। একটু বিশ্বাস করো, করে টাইম দাও,
তারপরে তুমি জাজ করো, জাজ করার জন্য সবসময় পড়ে আছে। হুম। আর হচ্ছে যেটা আশিস দার দোকানেও লেখা আছে জ্ঞান দেবেন না প্লিজ, আমি এটা বলবো, আমি নাম নেব না, কিছু লোক ফোকটে জ্ঞান দেয়, আমি বলবো যে প্লিজ সবার জ্ঞান নেবেন না, জ্ঞান কার থেকে নিচ্ছেন এটা একটুখানি দেখে, আমি নেব কতটা সেটা কথা নয়, আমি কি নিচ্ছি। লোকে সবসময় বলে যে সবার থেকে কিছু শেখা আছে, না একদম না, সবার থেকে শেখার নেই। হ্যাঁ, আমি কোন ফিল্ডের, আমি কি করি, সেই হিসেবে আমার সারাউন্ডেড কি লোকজন আছে সেই হিসেবে আমি জ্ঞান নেব, আমি তার কাছ থেকে জ্ঞান নেব যে কিছু করেছে, একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় দাঁড়িয়েছে, আমি তাতে জ্ঞান নেব না যে আমার বাবার বয়সী হয়ে গেছে কিন্তু আমার থেকেও তার কম ইনভেস্টমেন্ট এই সমাজে, ইনভেস্টমেন্ট ইন দ্য সেন্স হচ্ছে আমি জীবন হয়তো আমি আমি এই 20 বছর বয়সে আমি কিছুই করিনি, অনেকের মনে হয়েছে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তার সেই 50-60 বছর বয়সে গিয়েও সে আমার পর্যন্ত পৌঁছতে পারেনি, হয়তো তার দৃষ্টিভঙ্গিতে অনেক দূর পৌঁছে গেছে, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে সে পৌঁছতে পারেনি। আমি বলবো সেই সব লোকের থেকে একটু অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, কারণ এরা ভাটায় বেশি, শব্দটা একটু ইউজ করলাম কিন্তু এটা বাস্তব, ভাটায় বেশি, তাদের থেকে একটু দূরে থাকা উচিত, সবার সঙ্গে মেশা দরকার, বিশ্বাসও সবাইকে করো, কিন্তু ওই একই যে যারা ভাটায় তাদের থেকে একটু ডিস্টেন্স বজায় রেখে আমি কোন ফিল্ডের, আমি কি করছি, আমি কি চাই, সেই হিসেবে আমার সারাউন্ডেড লোকজন সেই যারা সেই ফিল্ডে তাদের থেকে জ্ঞানটা নেওয়া উচিত। জ্ঞান সবার থেকে একদম নয়, সবাই জ্ঞানী নয়, জ্ঞান দিতে সবাই পারে কিন্তু সবাই জ্ঞানী নয়, জ্ঞান কারুর কারুর থেকে নেওয়া উচিত। এই আর আজকের লাস্ট প্রশ্ন আমাদের, যদি ফুচকাবাজ নিয়ে কিছু বলতে বলি কি বলবি, 1 by 1 মন খুলে বল। ফুচকাওয়াজ যদি বলতে হয় তাহলে আমি এটাই বলবো যে আমাদের সাধারণভাবে আমরা বাঙালিরা সবাই জানি ফুচকা মানে জল ফুচকা ছাড়া কিছু পাওয়া যায় না, সেটা আমি পুজোতেও দেখেছি যে লোকের ধারণা যে জল ফুচকা ছাড়া ফুচকা হয় না, কিন্তু এসে দেখুন কত ধরনের ফুচকা পাওয়া যায়, কি কি ফুচকা হয়, টেস্ট করতে তো কোনো ক্ষতি নেই, যদি ভালো লাগে সেটা আপনার ব্যাপার, যদি ভালো না লাগে সেটাও আপনার ব্যাপার, খাবেন খাবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু টেস্ট করে তো দেখা যেতেই পারে একবার এসে। আর রাস্তায় দাঁড়িয়ে খাওয়াটা একটা, হ্যাঁ মানছি একটা নস্টালজিক একটা পুরনো জিনিস, কিন্তু যখন একটা নতুন জিনিস পাচ্ছি আমি 100 বার আমি তার নতুন জিনিসকে ট্রাই করে দেখবো, হতেই পারে পুরোনো জিনিস থেকে নতুন জিনিসটা আরও বেটার। আর আর সত্যি কথা বলতে আশিস দা 100 টাকায় পোলাও চিকেন কম্বো এখানে কেউ দেয় না, কেউ পাবে না, আর ওরকম কোয়ান্টিটি তুমি যেটা বলো সবাইকে যে এখানে বসে খেলে আনলিমিটেড, আমার মনে হয় এটা এটা একদম বেকার, কারণ একবার দেওয়ার পরে একবারে বেশি আমি দুবার নিতে পারি না, কোন সম্ভবই হয়ে ওঠেনি। আর তুমি যেটা পার্সেল করে পাঠাও সেটা 2 থেকে 3 জন তো আরামসেই খায় না, সেটা আমার বিশ্বাস, মানে যদি এবার দেখো কারুর কেউ একটু বেশি খায় সে 2 জন খাবে, কিন্তু একজনের জন্য ওটা অনেক বেশি, অনেকটাই বেশি, তার দুবেলা খাবারের সমান। এখানে আমার যেটা ভালো লাগে সতে বেশ লাগে দুটো 2-3টে জিনিস, চিজ চিকেন অমলেটটা তো একদম 1 নম্বর, আর দই ফুচকাটা সেরা হয়, টক ঝাল মিষ্টি সারা ভাঙা লাগে, আর মিষ্টি ফুচকাটা হেভি লাগে, মিষ্টি ফুচকা আর যদি দই ফুচকার মধ্যে বলি, আর রোজ চুরুর খাই কারণ চুরুটা একটা আলাদাই ভালোবাসা, কারণ এখানে অন্য কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, আর চুরমুটা হেভি মাখে দিদি, দিদি তো সেরা মাখে, অনেক ফুচকা টুচকা দিয়ে এরকমের দোকানেও দেবে না, কোনো দোকানে দেবে না, এত ফুচকা কোনো দোকানে দেবে না, হেভি লাগে খেতে, ঝাল ঝাল বেশ মুখরোচক, মাঝে মধ্যে ভাই বাড়ির জন্য নিয়ে যাবো, সেটা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে একদিন নিয়ে যাবো বলছি যখন, আলবাদ নিয়ে যাবো, একদিন নিয়েই যাবো, ঠিক আছে, এছাড়া আমার কিছু বলার নেই। ফুচকাওয়াজ নিজেদের দোকান নিজেদের জিনিস, সবাই আসুন দেখুন ট্রাই করুন, ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই, আশা করি খুব ভালো লাগবে, কারণ এখানে অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে না, এটা আমি লিখিত দিতে পারি, অন্য কোথাও নেই, কলকাতার বুকে তো নেই, এটা এত বড় কথা বলতে পারি, এখানে এটা পাওয়া যায়। 100 টাকা পোলাও চিকেন কম্বো আপনি কোথাও পাবেন না, কেউ দেবে না 100 টাকা, তারপর সেটা তো পরে, সেটা তো পরে, আগে ফুচকাবাজ করেছে তারপরে অন্য লোক করছে, এটাও দেখতে হবে, আগে ফুচকাবাজ করেছে, এখনো ভাইরাল হওয়ার জন্য তো জিনিসটা নয়, জিনিসটা মানুষের মনে থাকার মতন, নিজের মনে ভালোবাসার জায়গাটা, ভালোবাসা মানে মানে সেটা কিছু প্রকাশ করা যাবে না ভালোবাসাটা, মানে
মানে মানে ভাষায় বলতে পারবো না ভালোবাসাটা কোথায়। বড়বে ফুচকাবাজ সম্পর্কে কি বলবো, ফুচকাবাজ আমার সেকেন্ড হোম এখন। ফুচকাবাজ আমায় যা দিয়েছে ওটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এটা সবসময় আশিসদাকে বলি যে আমার পয়সা কড়ির জন্যই কোথাও এক্সিবিশন করে উঠতে পারিনি। ফুচকাবাজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার ছবি ঝুলিয়েছে দেওয়ালে। আর ফুচকাবাজ আমার দাদা দিদি দিয়েছে, আমি দিদিকে সব কথা বলি, আমি মানে যা হয় সব বলি। আশিসদাকে অনেকদিন আগে থেকেই বলি, দিদিকে বলি, দিদি আমার নিজের দিদির মতন হয়ে গেছে এখন। আর এখানে খাবার দাবার আমি ট্রাই করেছি, আমি রিসেন্ট আমি দই ফুচকা খেয়েছি। আমি 1 বছর ধরে আছি, দই ফুচকা কোনোদিন ট্রাই করিনি আমি, সত্যি কথা। আমি টক ফুচকাটাই বেশি পছন্দ করি, মানে অথেন্টিক ফুচকাটাই আমি চাইতাম। আর মিষ্টি ফুচকা খাওয়ার পর থেকে আমি রোজই একবার করে মিষ্টি ফুচকা অর্ডার দিই। চিজ চিকেন অমলেট খেয়েছি। চিজ চিকেন ফুচকার ভেতরে চিজ আবার চিকেন, হ্যাঁ, চিকেনের স্টাফিং চিজ দিয়ে এ করে ওইটা একটা অন্যরকম লেগেছিলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা কি, ফুচকা, 1 প্লেট ফুচকা। আমরা বাটিতে করে ফুচকা খাওয়া বেশ, সেখানে একটা ক্যাফে টাইপ একটা জায়গা বসে খাওয়া অন্যরকম একটা আমাদের কাছে ছিল জিনিসটা। আমার অনেক বন্ধু বলেছে এটা সোনারপুরে হওয়া উচিত নয়, এটা গড়িয়ার ওপারে, এটা আমাদের এখানকার লোকেরা কালচারটা অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদেরও কোথাও মনে হয়েছিল যে এত রকম 22-23 রকম ফুচকা, পুদিনা ফুচকা, ফিশ ফুচকা, চিকেন মানে ফুচকার ভেতর চিকেন, এটা একটা আলাদা কনসেপ্ট। তো লোকে এখানে অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না। যখন এটা নিজেদের হয়ে গেল তখন আমরা বুঝলাম যে সত্যি জিনিসটা অন্যরকম। ফুচকাবাজ দোকান নয়, ফুচকাবাজ একটা ব্র্যান্ড হতে এসেছে, যেটা আশিসদা আমার মাঝে মাঝে বলে, আমরা বলি যে সত্যি ফুচকাবাজ একটা ব্র্যান্ড হতে এসেছে। ফুচকাবাজকে কপি করে, আমরা নাম নেবো না তাদের, ফুচকাবাজকে কপি করে কালারটা পর্যন্ত তারা সেম করে রেখেছে, চা ফা সবই একই টাইপের বের করে। হ্যাঁ, নাম নাম নেবো না আমি তাদের, একদমই নাম নেবো না, কাউকে ক্রিটিসাইজ করছি না। ভালো একটা ব্র্যান্ড যখন আসছে তার ব্র্যান্ডকে তো কপি সবাই করবে, যেমন KFC কে কপি করে TFC এসেছিল, আর সেরকমই আমি এটাও বলবো যে মানে ব্র্যান্ড এখনো হয়নি, বাট মানে ইচ্ছে ওটাই, ওটাই ওটাই ইচ্ছে করা। ব্র্যান্ড হয়নি। সবসময় 100%-এ পৌঁছলেই যেটা যে চার্জ হয়েছে মোবাইলটা, এরকম নয়, 10%-এও মোবাইল চার্জ দেখায় না। এটা আমাদের ভালোবাসার জন্য নয়, আমার নিজের জায়গা বলে এটা আমি বলছি। হ্যাঁ, তো ওই রকমই ফুচকাবাজ আমার অনেক কিছু দিয়েছে, যেটা আমি মুখে বলতে পারবো না। ফুচকাবাজ আমাকে সেই সম্মানটা দিয়েছে যেটা আমাকে কেউ দেয়নি। ফুচকাবাজ আমার ছবি লাগিয়েছে এই। তা ভালোই আলোচনা হলো আমাদের, বাদ বাকি আলোচনা অফলাইন হবে। তো এই ছিল আজকের আমাদের বড় বড় হেক্কারদের সাথে আজকের এপিসোড। এবং কেন বড় বড় হেক্কার বললাম সেই জিনিস যারা জানে, যারা ওদের চেনে তারা এমনিই বুঝতে পারবে, আর যারা চেনে না সেটা পরবর্তীকালে এমনিই আমি কখনো বলবো, কারণ এমনি লাইফ লং রিলেশন। তো যাই হোক, আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কারুর সাথে নেক্সট এপিসোডে। নমস্কার, টাটা। চল।